উফ, জব্বর ঠান্ডাটা পড়েছে বটে। শীতকালে এই চায়ের চুমুক ছাড়া আর কিছুই যেন ভালো লাগে না। কি বলিস তোরা? হ্যাঁ, তা যা বলেছিস যতীন। শীতকাল মানেই চা। চা ছাড়া শীতকাল কেমন যেন তেল ছাড়া আলু ভাজার মতো লাগে। আর এই শীতে চায়ের দোকানে বসে চা খেতে খেতে যদি কোনো গল্প শোনা যায় তাহলে তো একেবারে জমে ক্ষীর। কথাটা শুনে যতীন বেশ একটু ঝেড়ে মেরে উঠল। তারপর গভীর আগ্রহের সাথে বলল, আমার মাথায় একটা গল্প এসেছে, শুনবি? গল্পটা এক প্রকার বলতে পারিস আমারই সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। বাবা, ভৌতিক ঘটনা? আরে হ্যাঁ রে বাবা, সত্যি ঘটনা, আমি কোনো ঠাট্টা করছি না। বাহ, তাহলে তো আজকের আসর একেবারে জমে ক্ষীর। চল চল, আর তর সইছে না, বেশি দেরি না করে শুরু কর তো দেখি। তবে শোন, ঘটনাটা আজ থেকে 2 বছর আগে ঘটে। সময়টা ছিল এই জানুয়ারি মাস। আমি আর আমার 2 বন্ধু মিলে ঠিক করলাম যে আমরা একদিন রাতের বেলায় পিকনিক করব। তখন বেশ জাঁকিয়ে ঠান্ডাটাও পড়েছিল, তাই সবারই মনটা পিকনিক করার জন্য অকুল হয়েছিল। তাই এক কথায় সবাই রাজি হয়ে যায়। কি রে, যাবতীয় যা জিনিস সব তোরা ঠিকঠাক এনেছিস তো? পরে আবার বলবি যে ভুলে গেছি। দেখ দেখ, ভালো করে মনে কর কোনটা ভুলছিস। এখনো সময় আছে, সেরম হলে হারুকে দিয়ে আনিয়ে নেব। কি বলিস রে হারু? আরে হ্যাঁ হ্যাঁ, যা বলবি সেট করে এনে দেবো এক্ষুনি। এখন তোরা দেখে বল একটু। সবই মোটামুটি আনা হয়ে গেছে। যতীন, বরং তুই মাংসটা রান্না করা শুরু করে দে, আমি ভাতটা দেখছি। কোনো কিছুই তো বাদ যাচ্ছে না, কিন্তু একটা জিনিস হলে খুব ভালো হতো রে। মানে একেবারে এই পিকনিকটা জমে যেত। কি জিনিস বল? হারু এনে দিচ্ছে। না থাক, ছাড়, এমন কোনো জরুরি জিনিসও না। আরে বাবা বল না, তুই এত ন্যাকামি কেন করছিস বলতো? না রে, বুঝছিস না, বেকার রাতের বেলায় ঝামেলায় পড়তে হবে। আরে বল না ভাই। কলা পাতা। আগে হ্যাঁ, ঠিকই শুনেছিস। আমি বলছিলাম আর কি, ওই কলা পাতায় করে যদি গরম গরম ভাত আর কষা মাংস খাওয়া যেত তাহলে ব্যাপারটা জমে যেত আর কি। কিন্তু এত রাতে আর কোথা থেকেই বা কলা পাতা আনবি? তাই বলছিলাম না আর কি, তুই যা হুজুকে, এক্ষুনি কলা পাতা আনতে গিয়ে না তুই আবার মাঠটার খেয়ে বসিস, তাহলে আর পিকনিক ভুলে গিয়ে সোজা হাসপাতালে ছুটতে হবে। ছাড়, বাদ দে, কাগজের প্লেটে করে না হয় এইবারে খাওয়া যাক, পরের বারটা দেখা যাবে না হয়। আরে থাম থাম, আমি থাকতে এটা কখনোই হতে দেব না। আজ খেলে কলা পাতাতেই খাবো, না হলে খাবো না, আমি এই বলে দিলাম। হ্যাঁ, এই শুরু হলো তোর জেদ। কি বলবো অভি, তুই আগে থেকে বলতে পারিস না? এবার হারু তো না এলে ছাড়বেই না। তুই তো হারুর জেদ জানিস, হুজুকে ছেলে একটা। আরে বাবা কেন এত চাপ নিচ্ছিস? আচ্ছা আচ্ছা, তুই বল দেখি, এই এত রাতে তুই কোথা থেকে আনবি কলা পাতা? তোর কি বাপের কলা বাগান আছে? হ্যাঁ আছে, কলা বাগান আছে বই কি, তবে সেটা আমার বাপের না। মানে? মানে আমাদের গ্রামের ওই দক্ষিণ দিকে ভূষণ্ডির মাঠটা ঠিক পেরিয়ে একটা বড় কলা বাগান আছে। শুনেছি ওখানে নাকি কেউ যায় না, তাই মার খাওয়ারও কোনো ভয় নেই। যাবো, ঝপ করে কটা কচি কলা পাতায় কোপ মেরে একেবারে নিয়ে আসবো, বুঝলি? তোরা চিন্তা করিস না। সবই বুঝলাম, তবে তুই যে বললি ওই জায়গায় কেউ যায় না। মানুষ যেই জায়গায় যায় না সেই জায়গায় বিশেষ কোনো ব্যাপার থাকে, তাই মানুষ হয়তো যেতে ভয় পায়। কারণটা চোর ডাকাত অথবা কুকর্ম করা লোকেদের ভয়, বা ভূতপ্রেত দেখা যায় সেটার ভয়ও হতে পারে। যতীন তুই থাম বাব, কি যে বলিস! আজ অব্দি এই হারুকে কেউ কিছু করতে পারিনি রে। ওখানে যদি কোনো ডাকাত বা কুকৃতি করার লোক থাকে তাহলে ওদেরকে ওই কলা পাতার সঙ্গেই একেবারে নিয়ে আসবো। তারপর ওদের সাথে যা করার তোরাই করিস, আমি একাই একজনের সাথে পাল্লা দিতে পারি। দেখ, বেশি ফাজলামো মারিস না। বাক বাক করতে করতে যখন সত্যি করে পালে বাঘ পড়বে না, তখন বুঝবি। ছাড়, যেতে হবে না, বাদ দে। না ভাই, আমি যখন বলেছি তখন আমি যাবই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে তুইও বরং চল, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। অভি, বুঝলি, ভাতটা বরং আমি এসেই বসাবো। আগে যাই, হারুর সাথে গিয়ে কলা পাতাটা নিয়ে আসি। আচ্ছা যা, তবে আমি এই দিকটা সামলাই, তাড়াতাড়ি চলে আসিস। আরে হ্যাঁ রে,
তাড়াতাড়ি আসবো, তুই চিন্তা করিস না। এই বলে আমরা দুজন ভূষণ্ডির মাঠের পাশের কলা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। কিরে, মাঠ তো প্রায় পেরিয়ে চলে এলাম, আর কতটা? এই তো এসে পড়েছি, আর একটু। যতীন, তুই বরং আমাকে আলোটা দেখা, আমি তাড়াতাড়ি কটা পাতা কেটে নিই। কেউ একটা পিছন দিয়ে দৌড়ে পালালো বলে মনে হচ্ছে না? কি যে বলিস না, এখানে আবার কি আসবে? তুই বেশি চিন্তা করছিস, ওটা তোর মনের ভুল, আর কিছু না। হ্যাঁ, তাও ঠিক। এখানে যা মনে হচ্ছে আমরা দুজন ছাড়া আর কেউই নেই। কি নির্জন জায়গা, কোনো শিয়াল বা কুকুর হবে হয়তো। হারু নিজের আপন মনে কলাপাতা কাটছিল, এমন সময় ঘর ঘর করে গর্জন করার আওয়াজ ভেসে এলো আমাদের কানে। আওয়াজটা কেমন যেন এক অজানা জন্তুর ডাক। এর আগে এমন গর্জন কোনো দিনও শুনিনি আমরা। হারু ততক্ষণে পাতা কাটা থামিয়ে দিয়েছে। আমরা দুজনেই হতভম্ব হয়ে চুপ করে দাঁড়িয়ে গর্জনটা শুনে যাচ্ছি। যতীন, আওয়াজটা ঠিক কলা বাগানের ভিতর দিয়ে আসছে বলে মনে হচ্ছে না? আগেই বলেছিলাম এত রাতে এরম জায়গায় আসিস না। তুই শুনলি না আমার কথা, এখন বোঝ। আরে দাঁড়া দাঁড়া, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছা করে জেনে বুঝে আমাদেরকে এই বাগান থেকে তাড়ানোর জন্য এরকম ভয় দেখাচ্ছে। আমি আর হারু চুপ করে কলাবনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে হঠাৎ আমাদের মনে হলো কেউ যেন সামনের দিকের কয়েকটা কলা গাছ ধরে নাড়াচ্ছে। হারু তো হাতে ছুরি নিয়ে একদম তৈরি, বন থেকে যে বাইরে বেরোবে তাকে একেবারে কোপ মেরে সায়স্তা করে দেবে। আমার কিছুটা ভয় হলো। আমিও এটা ভেবে তৈরি হয়ে রইলাম যে কিছু হবার আগেই কিভাবে হারুকে নিয়ে পালাবো এই কলাবন থেকে। আমরা ভাবছিলাম যে কোনো মানুষ হয়তো আমাদের ভয় দেখানোর জন্য এরম করছে, কিন্তু না, মানুষ না। যা দেখলাম তাতে আমাদের গায়ের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। কি করব কিচ্ছু বুঝতে পারলাম না। কলাবন থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর প্রেত। সে কি ভয়াবহ রূপ তার! চোখগুলো লাল টকটকে, ঠিক আগুনের গোলার মতো। সারা শরীরটার তার জরাজীর্ণ অবস্থা, মুখে একটা বিষাক্ত হাসি, গালের এপাশ থেকে ওপাশ ছড়ানো। আস্তে আস্তে সেই প্রেতটা ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে আসতে থাকলো আমাদের দুজনের দিকে।
প্রেতটা হাড়ুর গলাটা টিপে ধরে। সে আমাকেও ধরতে আসে, কিন্তু আমি ততক্ষণে তাকে চুক্তি দিয়ে পালিয়ে যাই সাহায্যের জন্যে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমায়। কিছুক্ষণ পর আমি দু একটা গ্রামের লোকজন আর একজন সাধককে সঙ্গে করে নিয়ে আসি। তারপর আমরা যে দৃশ্যটা দেখলাম তাতে আমাদের সবার চোখ কপালে উঠল। হাড়ুকে প্রেতটা হাওয়ায় উল্টো করে ভাসিয়ে রেখেছে। সেই প্রেত এখন অদৃশ্য, হাড়ুর জ্ঞান নেই। এটা দেখে সেই সাধক কিছু মন্ত্র পড়তে শুরু করে। ওম ব্রিং ব্রিঙ্গা চামুণ্ডায় নমঃ, ওম ব্রিঙ্গা চামুণ্ডায় নমঃ, হরে ব্রিং চামুণ্ডায় নমঃ। তারপর কোথা থেকে যেন সেই প্রেত আবার দৃশ্যমান হয়। ওম ব্রিং ব্রিঙ্গা চামুণ্ডায় নমঃ, ওম ব্রিঙ্গা চামুণ্ডায় নমঃ, হরে ব্রিং চামুণ্ডায় নমঃ। কি চাই তোর? তুই ওকে ছেড়ে দে। তুই ছাড়বি কিনা বল। ঠিক আছে, তুই ছাড়বি না তো? তবে তবে এই নে। সেই সাধক কি যেন ছায়ের মতন একটা ওই প্রেতের দিকে ছুঁড়ে মারে। তারপর সেই প্রেত যেন আস্তে আস্তে তার শক্তি ক্ষরণ করতে শুরু করলো। ঝপ করে হাওয়ায় ভেসে থাকা হাড়ু মাটিতে পড়ে গেল। তারপর সাধক আবারও এক মুঠো ছাইযুক্ত কিছু একটা ছুঁড়ে মারল প্রেতটার গায়ে। সঙ্গে সঙ্গে সেই প্রেত জ্বলে পুড়ে ছাই হয়ে মাটিতে মিলিয়ে গেল।